কি বিশেষ কোনো ধর্ম দেখে এসআইআর হচ্ছে? ইলেকশন কমিশন বিজেপি চালাচ্ছে। এত তাড়াতাড়ি কি ইলেকশনে আগে করার দরকার ছিল? এখানে একটা জিনিস লেখা আছে, এসআইআর এর জন্য আমি প্রাণ দিচ্ছি। মাননীয় ভাষায় ঢপের জল। পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন। আমাদের রাজ্যে ৪২ বছরের দাদু, ২২ বছরের নাতি। আমি লাইনে দাঁড়িয়ে এসেছি নিজে। আপনার ধৈর্য আছে, আপনি দাঁড়িয়ে এখনো হাসছেন। বেশিরভাগ লোক ওটা করে না। তৃণমূল স্তরে তৃণমূল করে। ইনফিলট্রেশনটা যদি হয়ে থাকে হচ্ছে, সেটার দায়ী আবার কে? বর্ডার সিকিউরিটি কার হাতে? আমরা কি চাই দেখ পাশের দেশ থেকে একজন এসে এখানে ভোট দেয়? তথ্য নেই কিছু, শুধু বলছেন। আপনি যদি শুধু দেখা করতে চান, ভোটের দিন সকাল থেকে বসে যান পোলিং বুথে, লাইন দিয়ে আপনার সব পূর্বপুরুষ যাবে। পুরো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পাল্টাবে, পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে। বাংলা একটা খুব ফেমাস চলচ্চিত্র, ভূতের ভবিষ্যৎ। মাননীয়াকে হারিয়েছে শুধু আর শুধু নন্দীগ্রামের মানুষ। বাম থেকে সোজা রাম। ২৭ লক্ষ ডুপ্লিকেট নাম, মৃতদের নাম ছিল। পরিষ্কার ভাষায় মাননীয়া, আপনি পশ্চিমবঙ্গের মানুষকে হয়রান করাচ্ছেন। নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি আশিকা আপনাদের সাথে। শুরু করছি ইলেকশনের আড্ডা। পশ্চিমবঙ্গ বিজেপির অনেক নেতাদেরকে আপনারা চেনেন, কিন্তু কয়েকটা নাম এমনও আছে যারা যতটা দেখা না পড়েন, তত পর্দাকে পিছে কাজ করেন, বিহাইন্ড দ্য সিন। এমন এক নেতা আমাদের সাথে আছেন, শিশির বাজোরিয়া জি। নমস্কার। নমস্কার। স্বাগত। শুরু করি এসআইআর নিয়ে। সেটা নিয়েই আপনি বেশি ব্যস্ত আজকাল। সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে এসআইআর নিয়ে, যে এত তাড়াতাড়ি কি ইলেকশনে আগে করার দরকার ছিল, কি লাগে আপনার? দেখুন, সব থেকে আগে একটা কথা বলি, এসআইআর একটা ইতিহাস দেখুন। আমাদের রাজ্যে এটা দেখানো হচ্ছে যেমন এটা আমাদের দেশের সর্বপ্রথম এসআইআর, বিশেষ নিবিড় সংশোধন। এটা ভুল একেবারেই না, এটা নবম। হ্যাঁ, একটা জিনিস correct, কি এর আগে যেটা হয়েছিল ২০০২ হয়েছিল। তো যদি আমরা সময় ব্যবধান দেখি, অনেক ব্যবধান আছে। ২০০২ এর চিত্র একটু দেখি। ২০০২ এই রাজ্যে ৩৫ লক্ষ মানুষের নাম কেটে গেল, যখন মাত্র ৪.৫ কোটি ৩৫ লক্ষ ভোটারদের নাম ছিল। ওই তালিকা থেকে ৩৫ লক্ষের নাম কাটা গেল। হাততালি দিলেন যিনি আজকে মাননীয়া, হাততালি দিয়ে স্বাগত জানালেন। তারপর আরেকটা ঘটনা ঘটলো ২০০৫-এ। তখন ইনি সাংসদ, ইনি পার্লামেন্টে, লোকসভায় একেবারে ছুটে গিয়ে স্পিকারের চেয়ারের উদ্দেশ্যে এক গুচ্ছ কাগজ মারলেন। আর কি বললেন? যেই রাজ্যে ১ কোটি অনুপ্রবেশকারী আছে, ওই রাজ্যে ভোট হবে। আমি এখন আরো কিছুদিন মাননীয়া বলতেই হবে, কেন উনি মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, উনি মানেন না আমাদের। ২০০২ আর ২০০৫-এর ঘটনা থেকে আজকের ঘটনা তফাৎ কি হলো মাননীয়া? তখন হাততালি দিলেন, তখন আপনি চিহ্নিত করলেন ১ কোটি অনুপ্রবেশকারী। আজকে আপনার দুধের গরু হয়ে গেছে। একটাই জিনিস, তখন আপনি বিরোধী নেত্রী ছিলেন, আজকে আপনি মুখ্যমন্ত্রী। এখন এটাই দিয়ে উনি সারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছেন। এটা বিজেপি করাচ্ছে, এটা ইলেকশন কমিশন বিজেপি চালাচ্ছে। একেবারে না। আমাদের সঙ্গে সঙ্গে ১২টি রাজ্যে হচ্ছে, কোনো একটা রাজ্যে কোনো তো কথা শুনছি না। আমাদের রাজ্যে, হ্যাঁ আমাদের রাজ্যে তো আমরা এটাও শুনে নিয়েছি ১৫০ কোটি মানুষ, ১৫০ মানুষ, সরি ১৫০ কোটি না, ১৫০ লোক আত্মহত্যা করেছে কিংবা মরে গেছে শুধু এসআইআর জন্য। আরেকটা জিনিস অবাক, প্রত্যেক জায়গায় একটা চিঠি দিয়ে গেছে, যেখানে একটা জিনিস লেখা আছে, এসআইআর এর জন্য আমি প্রাণ দিচ্ছি। প্রথম যখন কামারহাটিতে একজন সুইসাইড করলেন, যেটা জানি না সুইসাইড হলো কিনা, উনি চিঠিতে, বাংলা একটা চিঠি, তার মধ্যে একটা ইংরেজিতে ৩টে অক্ষর ঢোকানো আছে, SIR। ওনার বাড়ির একজন মহিলা টিভিতে ক্যামেরাতে এসে বলছে এনার ডান হাতে তো ৪টে আঙুলই নেই, কিন্তু উনি লিখে দিলেন। আরেকটা উল্লেখজনক, ১৫০ লোক মারা গেছে, মাননীয় বলছেন এসআইআর এর জন্য। আত্মহত্যা কিংবা সুইসাইড কিংবা মার্ডার যাই বলুন,
একটা ময়না তদন্ত তো দেখিনি। পুলিশ কি করছে? আপনি কি ঘুমোচ্ছেন? সব হচ্ছে মাননীয় ভাষায় ঢপের চপ। মানলাম যে এটা প্রথম এসআইআর না, কিন্তু ইলেকশনের ঠিক আগে হুড়োহুড়ি করে কি করার দরকার ছিল? হুড়োহুড়ি তো মোটেই না। হুড়োহুড়ি তো শুধু এই রাজ্যে হচ্ছে, আমাদের সঙ্গে তো অন্য রাজ্য তো এসআইআর হচ্ছে, যারা ওটা নির্বাচনে ওটা যাচ্ছে। নিয়ে যদি আমি প্রশ্ন করি, রাজ্য তুলে যদি নাম নিই, উত্তরপ্রদেশে হচ্ছে, উত্তরপ্রদেশে ইলেকশন এবছরের না, নেক্সট ইয়ার 27-এ। তাছাড়া অ্যাসাম একটা স্টেট, যে তথ্যগুলো দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে ইনফিল্ট্রেশন কিংবা বর্ডারিং, সেসব তো মানদণ্ড আসামের সাথেও আছে, কিন্তু ওখানে কেন হচ্ছে? আসাম, আমাদের একটা জিনিস দেখতে হবে, পুরোপুরি আমাদের সুপ্রিম কোর্টের বিচারাধীন, ওরাই নির্ধারিত করছে, পুরো রাজ্য ওইভাবে চলছে। এই যে 5টি রাজ্যে, অসম ছাড়া, কেরলে হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, ওখানে তো এসআইআর হচ্ছে। 2টি রাজ্যে তো বিজেপি সরকার নেই, চুমো তো শুনি না আমরা। সব সমস্যা এখানে। আর এই যে তাড়াহুড়ো তাড়াহুড়ো, আপনি প্রত্যেক পথে পথে তো বাধা দিচ্ছেন। তাহলে কেন লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নাম নিয়েই বলে মুখ্যমন্ত্রী আমাদের, উনি কেন এটা নিয়ে প্রশ্ন তুলছেন? পরিষ্কার ভাষায় উনি জানেন, উনি যে কথা বলেছিলেন 2005-এ, তখন উনি ওদের বিরুদ্ধে ছিলেন। এখন উনি তো প্রকাশ্যে বলেছেন আমার দুধের গরু। এখন দেখছেন ওই যে নাম যদি কেটে যায়, আমার দুধের গরু যদি নিজের দেশে ফিরে যায়, আমাকে দুধ দেবে কে? সমস্যা এখানে। দুধের গরু যে আপনি বললেন, একটু তথ্য ধরে আমি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। মালদা হলো, তাছাড়া মুর্শিদাবাদ হলো, এই দুটো জেলা মিলিয়ে নাকি 1/3 যাদেরকে এডুকেশনে নাম যাদের আছে সংখ্যা হচ্ছে। কেন? কি বিশেষ কোনো ধর্ম দেখে এসআইআর হচ্ছে? দেখুন, আমি যতটুকু জানি, ইলেকশন কমিশন এসআইআর করছে, কোনো রাজনৈতিক দলের কোনো এখানে কিছু গল্প নেই। এই যে আপনি সংখ্যাটা দিলেন, আমরা ধরে নিই ওটাই সংখ্যা, মালদায় অ্যারাউন্ড 51% এটাই ঠিক। মুসলিম তার তো পপুলেশন, খুব মুর্শিদাবাদেও সেরকম। পরিষ্কার, আমি সূর্যের আলোতে দেখতে পাচ্ছেন। সমস্যা তো এখানে। আমাদের রাজ্যে, আমাদের মহাভারতে ধৃতরাষ্ট্র একজন ছিলেন না? আমাদের রাজ্যে তো কত ধৃতরাষ্ট্র বেরিয়ে গেছে এসআইআর এ। আমাদের রাজ্যে 42 বছরের দাদু, 22 বছরের নাতি, এটা কি সম্ভব? একটা জায়গায় দেখা গেছে। আমি আমি আসছি এটাতে, আমি চাইবো যে আপনি কেস ধরে ধরে জানান সেটা কি ব্যাপার, কিন্তু যদি আপনাদের মত ধরেই বলি যে এসআইআর ইনফিল্ট্রেটর বলুন, ধর্ম বিশেষ বলুন, তাদেরকে দেখার জন্য হচ্ছে, কি মতুয়াদের নাম নেই, কি হিন্দুদের নাম নেই, তাদেরকে দাঁড়াতে হলো না? হয়েছে তো, বরঞ্চ দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এসআইআর, কে অ্যাকচুয়াল, আমি ওই দলের নাম নিয়ে বলি না, তৃণমূল স্তরে কে করে? তৃণমূল স্তরে তৃণমূল করে। তফাৎ হচ্ছে, তৃণমূল স্তর মানে একেবারে মাটির স্তর, আর তৃণমূল পার্টির লোকেরা করে। কেন? বিএলও কে? বিএলও হচ্ছে রাজ্য সরকারের তো কর্মচারী। বিএলওর নজরদারি কে করছে? ইআরও, এই ইআরও, ওরা কে? ওরা হওয়ার কথা এসডিও পদমর্যাদার লোক। কিন্তু আমাদের রাজ্যে কি দেখা গেছে? এসডিও পদমর্যাদার লোকও পাঠায়নি, তার তলায় পাঠিয়েছে। অবজেকশন করা সত্ত্বেও চেঞ্জ করেনি। ওদের নজরদারি কে করছে? ডিইও। ডিইও মানে ডিএম। ডিএম কে আমরা জানি। এখন এদের বলা হচ্ছে তোমরা এটা করবে, ওটা করবে। আমি একটা পরিষ্কার উদাহরণ দিয়ে বলি, এবং আমরা যখন দেখি না হাঁড়ির চাল, তো সব চাল তো দেখি না, একটা দেখলেই তো বোঝা যায়। একটি যুবক আমাকে ফোন করলো, নিজের পরিচয় দিল, নিজের পরিচয় পরিষ্কার দিয়েছে। ও, তাতে আমি আর বেশি বলছি না, আমি ওর কে চিহ্নিত করে দিতে চাইছি না। ও
ও বিজেপির ভোটার। বললো দাদা আমার ভোট কেটে গেছে, আমার বাড়ির পুরো পুরো পরিবার 6 জনের ভোট কাটা হয়ে গেছে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আমি আমার ক্ষেত্রে বলছি, আমার ব্যক্তিগত বলি, আমার আগে আমার এসআইআর এনুমারেশন ফর্মে ইলেকট্রনিক আটকে গেল কেন? আমার পুরনো একটি শিশির কে আর বাজোরিয়া, নতুন হয়েছে শিশির কুমার বাজোরিয়া, ঠিক আছে মেনে নিলাম, আমি সাবমিট করলাম, আমার হয়ে গেল। আমাদের বাড়িতে যখন বিএলও মহিলা এলেন, সব দেখলেন, আমার ছেলে তখন বাবার নাম কি হবে? শিশির কুমার বাজোরিয়া, ও তুলেছে শিশির কে আর বাজোরিয়া, ওকে বিচারাধীন পাঠিয়ে দিয়েছে। আরে ম্যাডাম আপনি তো জানতেন, তো দেখেছি এই বাড়ি তো বিজেপির বাড়ি। বিচার হলো? না এখন জানি না তো, এটা তো যখন জানা যাবে তখন বেরোবে। কিন্তু আমি যে উদাহরণ শুধু দুটো দিচ্ছি, তার কারণ এইভাবে করা হচ্ছে, এইভাবে। আর এই যে ভোট মেলানো হলো, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রায় 30 থেকে 35 লক্ষ নাম মেলানো হয়েছে এনার দুধের গরু, মিলানো হয়েছে। আমি অঙ্ক দিয়ে বলছি। সেটা কি করে হয়? কে দায়ী? রাজ্য সরকারের কর্মচারীরা এক দলের জন্য হয়ে কাজ করছে। মানে আপনি মানছেন যে এসআইআর ঠিক করে হলো না? এখানে তো এরা ব্যর্থ করার পুরো চেষ্টা করছে, এখনো চালিয়ে যাচ্ছে। একটা কথা বলে দিই, তো শেষ কি হবে? 60 লক্ষ তো এখনো বিচারাধীন। মানে আমাদের মাথা হেট হয়ে যায়। সুপ্রিম কোর্ট বললো যে আমাদের বিচার ব্যবস্থা থেকে লোক নিয়ে আসতে হবে, তার মানে রাজ্য সরকারের উপর সুপ্রিম কোর্টের আস্থা নেই। সেটা নিয়ে তো আরেকটা প্রশ্ন হয় যে সময় কম ছিল আর এসআইআর করতে হলো নাকি কোনো পলিটিক্যাল? অন্য রাজ্যে তো হয়নি না, অন্য রাজ্যে হয়নি। তা তামিলনাড়ু যদি জনসংখ্যা দেখেন, সিট নিরিখে দেখেন, তো প্রায় আমরা তো এক সমান সমান, কোনো সমস্যাই হয়নি। এখানে তো প্রথম দিন থেকে এসআইআর করতে দেব না। কেন? মাননীয়া জানতেন এই যদি রিভিশন হয়ে যায়, মাননীয়ার গল্প নেই। একটা জিনিস উনি আগে থেকে খুব ভালো করে অঙ্ক কষেন, উনি সব করার পর, আচ্ছা এসআইআর করতে দেবেন না, আর আপনি হাততালি দিলেন যে শেষ এসআইআর, তার মানে আপনি বুঝে গেলেন এইবার আমার গল্প শেষ। এখন এই যে ইনি বলছেন আমাদের রাজ্যে হবে না, আমাদের কি আমরা কি ভারতবর্ষের একটা অঙ্গ না? একটা জিনিস আমি পরিষ্কার মানুষের সামনে রাখবো, যারা নির্বাচিত হয় তারাই তো আইন গড়ে। ইংরেজিতে বলে ইলেক্টেড ল মেকার। আমরা কি চাই দেখ পাশের দেশ থেকে একজন এসে এখানে ভোট দেয়? হ্যাঁ, আপনি যদি পণ্য আমদানি করেন সেটা ঠিক আছে, আপনি ভোটেরও আমদানি করবেন? এখন আমাদের রাজ্যে দুর্ভাগ্য এটা হয়ে গেছে। গল্প আরম্ভ হলো 2011 থেকে না, গল্প আরম্ভ তো হয়েছে লাল পার্টির আমল থেকে। মাননীয়া এক জিনিস, লাল পার্টি যত সব পদক্ষেপ নিত, মাননীয়া একেবারে হুবাহু ওটা করছেন, শুধু একটাই তফাৎ, 5 থেকে 10 গুণ। আপনিও তো তখন লাল পার্টি একেবারে ছিলাম, আমি তো আমার পরিচয়টা লুকাচ্ছি না, পরিষ্কার বলছি। একটা কথা বলি, আমি তো শিখে এসেছি। ওখানে কি হতো আমি কি জানি না? আমি তো দেখছি মৃত ভোটারের নাম। দেখুন আজকে থেকে 1.5 বছর আগে ভারতীয় জনতা পার্টির একটা টিম, আমরা 45,000 পৃষ্ঠার নথি নিয়ে গেলাম, 45,000 পৃষ্ঠার নথি, আর প্রিন্ট আউট আর পেন ড্রাইভে ইলেকশন কমিশন। 27 লক্ষ ডুপ্লিকেট নাম, মৃতদের নাম ছিল। রাতারাতি সব ডিও মানে সব ডিএমরা একই ভাষায় আমাদের নথিকে একেবারে ফেলে দিলেন, একটা কথা লিখে, অল দিস ইজ রং। আপনি এটা রাতারাতি এক্সামিনও করে ফেললেন, আর একই ভাষায় 23টা জেলা ডিএমরা একই ভাষায় লিখছে। তার মানে আমাদের নবান্ন থেকে ড্রাফট গেল, এরা শুধু সই করে দিল। আজকে তো ওটাই হয়েছে। আচ্ছা, যে প্রশ্নটা মুখ্যমন্ত্রী তুলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ নিয়ে, স্পেশালি যে কোনো মেয়ে আছে, কোথাও বিয়ে হয়ে গেল, নাম চেঞ্জ হয়ে গেল, কিংবা সেরকম যে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল, সেইগুলো তো ওয়াজিব।
প্রশ্ন। একেবারে মাননীয়কে একটাই কথা জিজ্ঞেস করি, শুধু মেয়েদের ক্ষেত্রে না, আমাদের বাঙালিদের একটা নাম, মানে আমি মাননীয় এই নাম ধরি, ব্যানার্জি, বানান কত? মিনিমাম 7 থেকে 8। এই যে ব্যানার্জির বিভিন্ন বানান, আমি ব্যানার্জির কথা বলছি, তারপর বন্দ্যোপাধ্যায় চলে যাবেন। হুম। আমাদের রাজ্যে এনার আগে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যখন উনি মুখ্যমন্ত্রী হলেন আমি তখন লাল পার্টিতে। সব থেকে বড় সমস্যা কি হলো জানেন? ওনার নাম ভট্টাচার্য না ভট্টাচার্যি, এটা নিয়ে যখন নেম বোর্ড লেখা হবে ভট্টাচার্যা হবে না ভট্টাচার্যি হবে, এটা নিয়ে সমস্যা হয়েছিল। আচ্ছা, এই জিনিস কে জানবে বাঙালি ছাড়া? বিএলও কারা? বেশিরভাগ তো বাঙালি। আপনি তো ইচ্ছাকৃত করেছেন, আপনাকে বলা হয়েছে এসব ডিসক্রিপেন্সিতে রেখে দাও, যাতে যখন 1 কোটি মানুষ লাইন দিয়ে দাঁড়াবে মানুষ তো বিরক্ত হবে না। একটা কথা বলুন, আপনাকে যদি কেউ ডাকে, আমি লাইনে দাঁড়িয়ে এসেছি নিজে। আপনার ধৈর্য আছে, আপনি দাঁড়িয়ে এখনো হাসছেন, বেশিরভাগ লোক ওটা করে না, বেশিরভাগ লোক বিরক্ত হয়। লোক বিরক্ত হচ্ছে, বলা যায় কি এটা ব্যাকল্যাশও হতে পারে, আপনারা ফেস করতে পারেন এটা? চেষ্টা হচ্ছে, একেবারে সঠিক প্রশ্ন আপনার। এটা পুরোপুরি আপ্রাণ চেষ্টা হচ্ছে, মাননীয় করাচ্ছেন। উনি একটাই জিনিস বোঝাচ্ছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপির একটা অঙ্গ। মাননীয়, আপনি কাকে বোকা বানাবেন? পারবেন না। কিছু লোককে আপনি বিভ্রান্ত করতে পারেন। আরেকটা বলি, আপনি তো বলছেন এটা ইলেকশন কমিশন বিজেপির আঙুল হেলনে হচ্ছে, আর সব তো আপনার হয়রানি এদের জন্য হচ্ছে। পরিষ্কার ভাষায় মাননীয়, আপনি পশ্চিমবঙ্গের মানুষকে হয়রান করাচ্ছেন। এই যে ডিসক্রিপেন্সি, আপনার আঙুল হেলনের ডিএমরা বলেছে ইআরও, ইআরও কে ওরা বিএলও কে বলেছে, না হলে একটা বাঙালিকে ভুল বলবে? JEE আর JI ভুল বলবে? কোনো বাঙালি ভুল বলবে না। আমার তো প্রশ্ন, ওই যে বিএলও, ওর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হলো? ইলেকশন কমিশন তো বললো 4 জনকে, প্রথম 4 জনকে সাসপেন্ড করে এফআইআর করতে। মুখ্য সচিব তো খোলা ভাষায় বলে দিলেন করব না। কেন মাননীয়? আচ্ছা, একটু মামলাগুলোতে আসি যেগুলো আপনি দেখাচ্ছিলেন, কেস স্টাডি বলা যায়। কত বাবার কত ছেলে? 326 সন্তান একটি মানুষের, 326 মাত্র। কোথায় সেটা? মাত্র ভোটার লিস্টে আছে, ভোটার লিস্টে আছে মাত্র 326। আমি যাচ্ছি না কত বিয়ে হয়েছে, 4টে বিয়ে তো সম্ভব না। কোন জেলার মামলা এটা? এটা আমার সামনে জেলা নেই, আমি জেলাতে ঢুকছি না। দেখুন, আমি একটা জিনিস বলি, বেশি ডিটেলে গেলে আমি মানুষকে চিহ্নিত করে দেব, সেটা কারোর জন্য ভালো না। 300-র ঊর্ধ্বে সন্তান, সেটাই ম্যাক্সিমাম? 300 যেটা এখনো অব্দি শুনেছি। হ্যাঁ। মানে ম্যাক্সিমাম তো বলা যায় না, তো এখনো কি চলছে, যদি বেরিয়ে যায় বেশি। আচ্ছা শুনুন, আমার সঙ্গে হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টির একটা টিম সিও সাহেবের কাছে গেল, আমার সঙ্গে আরেকজন ছিলেন। উনি বলছেন, স্যার আমার 2 ছেলে 1 মেয়ে, এখন জানতে পেরেছি আমার আরেকটি ছেলে হয়েছে। স্যার আমি কোনো এসব ফালতু কাজ করি না স্যার, আমার একটাই বউ। আমি তো বাংলাদেশ থেকে বলছি, আমি তো বাংলাদেশ থেকে এসেছি স্যার। ওই যে ছেলে যাকে দেখানো হয়েছে বাংলাদেশ, ও বাংলাদেশের ছেলে। ও কিছুদিন আগে ওর বাবা মারা গেছে, কিন্তু ওকে আমি এখন জানতে পেরেছি ও আমার ছেলে। আর এই ছেলে কে? ওখানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ পঞ্চায়েতের, ও ইলেকশনও হয়ে গেছে, ও বাংলাদেশি, আর ওকে দেখানো হয়েছে অন্য বাবার নামে। এটা কে দায়ী? এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না কেন? যখন ইলেকশন কমিশন বলছে অ্যাকশন নেই, মুখ্য সচিব কেন ঢাল করছেন? তাহলে ওই প্রশ্নটা আবার, যে ইনফিলট্রেশনটা যদি হয়ে থাকে, হচ্ছে, সেটা দায়ী আবার কে? বর্ডার সিকিউরিটি কার হাতে? খুব সঠিক আপনার প্রশ্ন। কেন? এটা দিয়ে মানুষকে আবার বিভ্রান্ত করা হয়। একটা জিনিস সবাইকে জানা উচিত, বর্ডার সিকিউরিটি ফোর্স পুলিশ ফোর্স না, আধা সেনা। আধা সেনা যদি কাউকে ধরে, ও ওকে রাখতে পারে না,
সঙ্গে সঙ্গে পুলিশকে দিয়ে ওকে দিতে হয়, পুলিশকে হ্যান্ড তুলে ওভার দিতে করতে হয়। আর ও হেসে হেসে হাত নাড়িয়ে বেরিয়ে যায়। এটা একটা না, হাজার হাজার। আরেকটা বলি, পশ্চিমবঙ্গে বাংলাদেশের বর্ডার 2700 কিলোমিটার, মাত্র 1600 ফেন্সিং, বাদ বাকি ফেন্সিং হয়নি কেন? আমাদের দেশে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্তত দুবার কথা বলেছেন। জাতীয় স্বরাষ্ট্র সচিব আমাদের মুখ্য সচিবকে 5 থেকে 7টা চিঠি দিয়েছে, 3বার ফোন করেছেন, জমি দিন, ফেন্সিং করতে পারছি না, না দেব না। যদি সব ফেন্স হয়ে যায় তাহলে ডুববে কি করে? আর এই যে বাংলাদেশটা দেখুন না, বাংলাদেশে যে সমস্যা হলো গত বছরে, লোকেরা পালিয়ে এলো কোথায়? এখানে। ভাগ্যিস ওরা এখনো ভোটার নেই। বাংলাদেশের মন্ত্রীরা এখানে বসে আছে, এলো কি করে? আপনি এটা ঠিকঠাক জানেন কে কে কোথায় থেকে এসছে? আমি একেবারে বিস্তৃত ভাবে বলবো না, কিন্তু দায়িত্ব নিয়ে বলি, কেন বাংলাদেশ সাবজেক্ট আমি দেখি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নাম করে বলে দিতে পারি ওদের কোন কোন মন্ত্রী এখানে। ওরা আওয়ামী লীগের একটা অফিস, ওদের ওদের বিপক্ষ। এখন তো ক্ষমতা পক্ষ এসে গেছে বিএনপি, ওরা চিহ্নিত করেছে। আমি ওই অফিস দেখিনি। হলো কি করে, ঢুকলো কি করে? আচ্ছা, ওখানে মন্ত্রী আছেন বাংলাদেশের এখানে, নাম না করেও? যেটা আমার জানা, ওদের মন্ত্রিসভার অর্ধেক মন্ত্রী এখানে, বাদ বাকি কিছু সামান্য কিছু ইউরোপে, আমেরিকায়, বাদ বাকি জেলে। আর অন্য জায়গায় আমার কোনো মাথা ব্যথা নেই। এইখানে এরাও কিন্তু ভাগ্যিস এখনো ভোটার হয়নি। আচ্ছা, এসআইআর নিয়ে অনেক চর্চা হলো। আর একটা প্রশ্ন, ওই যে লোক যাদেরকে মৃত ঘোষিত করে দেওয়া হলো আর জীবিত আছে, ভূত বলবো কি ওদেরকে? বাংলা একটা খুব ফেমাস চলচ্চিত্র, ভূতের ভবিষ্যৎ। অনিক দত্তর ভূতের ভবিষ্যৎ। আমাদের দেশে, আমাদের প্রদেশে আমাদের এখানে ভূতের সত্যি ভবিষ্যৎ আছে। দেখুন, আমরা হিন্দু, বছরে একবার তর্পণ করি, পূর্বপুরুষকে তখন মনে স্মরণ করি। আপনি যদি শুধু দেখা করতে চান ভোটের দিনে, সকাল থেকে বসে যান পোলিং বুথে, লাইন দিয়ে আপনার সব পূর্বপুরুষ যাবে, দেখা করবেন, দেখা হয়ে যাবে। কেন? এটা সিপিএম আমল থেকে চলছে। আবার আপনি যদি বলেন আপনি সিপিএম এ ছিলেন, বলছি তো, তাই জন্য বলতে পারছি। একটা জিনিস বলি, পুরো দেশে গড়ে ভোট হয় 62%, আমাদের রাজ্যে 82%। কি করে? আপনি যদি একটু ক্যালকুলেট করে দেখেন, তা সম্ভব একটাই কারণে হতে পারে, হয়তো তো ভোট পড়ে তো, সত্যি সত্যি যত মানুষ গেট দিয়ে ঢুকছে ততই ভোট পড়ছে, আর তার অনেক বেশি এই ভূতেরা ভোট দিচ্ছে। শুধু মৃত ভোটারের কথা না, ভোটেরা স্থানান্তরিত হয়। আপনি একই বিধানসভায় থাকতে পারেন, অন্য বিধানসভায় চলে যেতে পারেন, অন্য প্রদেশে চলে যেতে পারেন। হ্যাঁ, আগে তো কম্পিউটার ছিল না, এখন তো অটোমেটিক কেটে যায়। তখন কি হতো, আমি আবার আমার নিজস্ব এক্সাম্পল, এর চেয়ে বেশি তো কেউ মানে এক্সাম্পল হতে পারে না, উদাহরণ হতে পারে না। আমি যখন আমার বাড়ি শিফট করলাম, বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে আমি আমার বাড়িতে গেলাম, আমি ইলেকশন কমিশনের ভোটটা কিন্তু একই বিধানসভার মধ্যে ছিল, যে আমি শিফট হলাম, দেখলাম কি পুরনো ভোট আমার কাটা যায়নি, তখন আমার 2টো ভোট হয়ে গেছিল। এটা শুধু আমার কেসে না, এটা অনেক কেসে হতো। এখন এইসব বাদ পড়ছে, যে 27 লক্ষ মৃত ভোটার, 21 লক্ষ স্থানান্তরিত ভোটার, এসব তো তথ্য আছে। গতবার তো এটা দেখা গেল, একজন খুব নাম করা ব্যক্তি যিনি এই পৃথিবীতে নেই, ওনার ভোটও পড়ে গেল। কেন এটা? আচ্ছা, এটা এটা আটকানোর পিছনে কোনো কারণ হতে পারে চুরি ছাড়া? কোনো মানে কেউ বোঝাতে পারবে? আপনি যদি কোনোদিন সুযোগ পান, যদি মাননীয়াকে জিজ্ঞেস করেন, মাননীয়া যে লোক নেই এই পৃথিবীতে, তার আপনি ভোট কেন রাখতে চাইছেন? আর আপনার যে প্রশ্ন, যে নাম কাটা গেল,
আরো মানুষ জীবিত ছিল। ভুল ভুল তো হতেই পারে। একটা কথা, আপনি বিএলওর বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? বুঝতে পেরেছি, মানে এসআইআরটা হচ্ছে আপনাদের ইচ্ছে দিয়ে, কিন্তু সন্তুষ্ট হতে পারছেন না না আপনারা। না না না, এই 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 আপনার টিপ্পণীটা আমি একেবারে ভিন্ন মত। একেবারে না। এসআইআর এর সঙ্গে বিজেপির কোনো, হ্যাঁ বিজেপি স্বাগত করছে। কেন? যদি নবম এসআইআর দেশে, এর আগে যে 8টা এসআইআর হয়েছে তখন তো বিজেপি ক্ষমতায় ছিল না, তো কি আমরা বিপক্ষে থেকে আমরা করিয়ে দিয়েছি? আচ্ছা, এবার যদি একটু সাবজেক্টটা চেঞ্জ করি, একটা ঘটনা গত বিধানসভা ইলেকশনের সময় নন্দীগ্রামে যে আপনার বন্ধু কিংবা নেতা, আমার কি নেতা বলবো, বা পার্টির নেতা, শুভেন্দু বাবু, উনি যে জিতলেন, একটা ছোট্ট ভূমিকা আপনারও ছিল সেটা কলকাতায় বসে। কি কি কেন কি সেরা কি হলো? কি সার্টিফিকেট পাচ্ছিলেন না? সেটা একটু যদি আপনি বলেন। আমাদের মাননীয়, এখন উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী। প্রথম এক্সামিনেশন ফেল করে সেকেন্ড হতে, আমরা বলি তো কম্পার্টমেন্ট। উনি তো বলেন কেস এখনো কোর্টে আছে, নন্দীগ্রাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারানো হলো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি ওটা বিস্তৃত ভাবে বলে দিচ্ছি। আমার কোনো রোল ছিল না, আমি ইলেকশন কমিশনের কাজ দেখি, তাই জন্য রোল। মাননীয়াকে হারিয়েছে শুধু আর শুধু নন্দীগ্রামের মানুষ। যত আমি নির্বাচন দেখেছি, আমার কিছু তো অভিজ্ঞতা আছে। সেই দিন আপনি একটু যত মিডিয়া ফুটেজটা দেখে নেবেন, 4 ঘন্টা মাননীয়া একটা পোলিং বুথে বসে ধর্ণা দিলেন, তাতেই দেখা গেল মাননীয়া হার মেনে নিয়েছেন। মাননীয়া জানতেন উনি আর জিতছেন না, তাহলে কোনো ক্যান্ডিডেট একটা পোলিং বুথে ধর্ণা দেয়? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, তৃণমূল নেতারা আর মাননীয়া নিজে, আবার বলবো, ঢপের চপ, বিদ্যুৎ কেটে অন্ধকারে আমাকে হারানো হলো। মাননীয়া, বিদ্যুৎ কে ওখানে দেয়? আপনার স্টেট ইলেকট্রিসিটি বোর্ড না? তার মানে কি আপনি বলছেন কি আপনার স্টেট ইলেকট্রিসিটি বোর্ড আপনার বিরুদ্ধে বিদ্যুৎ কেটে দিল? এই অত তো ঢপ মারবেন না। আরো একটা বলি, সবাই ভুলে গেল তখন ওই নির্বাচনের সময় কোভিড প্রোটোকল ছিল। কোভিড প্রোটোকলটা কি বলে দিই, এই কোভিড প্রোটোকলে কাউন্টিং আলাদা ভাবে হতো। আগে কি হয়, কাউন্টিং এর আগে পোস্টাল ভোট হয়ে যায়, তারপর কাউন্টিং আরম্ভ হয়। কোভিড প্রোটোকল, কেন পোস্টাল ভোট অনেক বেশি ছিল, তো কোভিড প্রোটোকলে ছিল পোস্টাল ভোট ভোট গণনা হবে আর ইভিএম এর গণনা একসঙ্গেই হবে। কিন্তু শেষে যদি শেষ ইভিএম চলে আসছে, তো ওটা আটকানো হবে যতটুকু পোস্টাল ভোট শেষ না হয়। যখন ওটা শেষ হবে তখন লাস্ট শেষ ইভিএম আসবে। ওই যে তফাৎ, একটা দুর্ভাগ্য, একটা সাংবাদিককে বোকা বানিয়ে না প্রেসার করে, ওই যে প্রত্যেক রাউন্ডের পর যে ফলাফল ঘোষণা হয়, মানে ওই অবধি সেটাকে বলে দেয়া হলো এটা শেষ, এটা ফাইনাল। এটা তো ফাইনাল ছিল না, একটা তো ইভিএম বাকি ছিল, সবাই জানতো। কোনো বিদ্যুৎ বিভ্রাট হয়নি। আর যদি বিদ্যুৎ বিভ্রাট হয়ে থাকে মাননীয়, তারপর তো আপনি জিতে এলেন। আপনি তো যত যারা আপনাকে মদত করলো তাদের পদোন্নতি করলেন, তো যে আপনার বিরুদ্ধে গেল ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি তো বলেছেন বিদ্যুৎ বিভ্রাট কে করে দিল? বিজেপি। দেখুন, মানুষ আপনাকে হারাবে। আপনি তো একটা কথা আমার, কি বলবো, রুচিতে বাঁধে, কিন্তু জোর করে বলে দেব, আপনি তো নির্লজ্জ ভাবে আবার মুখ্যমন্ত্রী হয়ে বসে গেলেন। আপনি অন্তত বাই ইলেকশনের জন্য অপেক্ষা করতেন তো। মানে আপনার আপনার নিজের দলের একটা নেতার উপর বিশ্বাস ছিল না? হ্যাঁ, সংবিধানে 6 মাসের ওনার টাইম আছে, তাও মানে উনি বিধায়ক না হয়ে বসতেই পারে। আপনি 2 টার্মে মুখ্যমন্ত্রী, নির্বাচন হেরে শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। যদি আপনি নির্বাচনে না নামতেন, হ্যাঁ অন্য কথা, হেরে, আরে আপনি তো কিছু মাসের জন্য অপেক্ষা করতেন। আপনি আপনি তো ভবানীপুরের যে বিধায়ককে তো ফুটিয়ে দিলেন, ওখান থেকে আবার নির্বাচন হয়ে
নির্বাচিত হয়ে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হলেন। আচ্ছা, ইলেকশনে যদি আসি, কলকাতায় খাতা খুলবে? কলকাতা খাতা খুলবে মানে পশ্চিমবঙ্গে, পুরো পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ পাল্টাবে। পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে। পশ্চিমবঙ্গে, পুরো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। তার একটা কারণ বলি, 34 বছর বাম, এখন 15 বছর ঘাস ফুলে, প্রায় 5 দশক, 3টে প্রজন্ম ব্যর্থ হয়ে গেছে। কলকাতা বিধাননগর বৃদ্ধাশ্রম হয়ে গেছে। বাঙালি যুবরা যুবতীরা এখানে নেই। যে রাজ্যে বাইরে থেকে, পুরো দেশ থেকে ট্রেন ভরে ভরে লোক আসতো, 2টি কারণ, 3টি কারণ: পড়াশোনা, বিদ্যার জন্য, মা সরস্বতীর প্রদেশ, বিদ্যার জন্য, চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য। কলকাতা বলছেন, উত্তর কলকাতা দেখুন, সব বাসা ছিল, পুরো দেশ থেকে লোকেরা এসে ওখানে থাকতো। কেন? চাকরি করছে, চিকিৎসার জন্য। ট্রেন ভর্তিও ট্রেন আসতো, খালি ট্রেন যেত। এখন ঠিক উল্টো, ভর্তি ট্রেন বাইরে যাচ্ছে, খালি আছে, একটা পরিসংখ্যান নেই। আমরা তো সবাই এখন তো ইডলি দোসা খাওয়া অভ্যস্ত হয়ে গেছি। কলকাতা শহরে 3000 ইডলি দোসার দোকান ছিল, 3000। এখন 300 নেই। কোথায় গেল? মানুষ নেই, এরা চলে গেছে। আপনি লড়ছেন? কোথায়? তৃণমূলের ভেতর তাহানি লড়ছি তো, এই তো। ইলেকশনের মাঠে নিজে নামছেন? দেখুন, এই প্রশ্ন ভারতীয় জনতা পার্টি, আমাদের যে শেষ ফয়সলা তো পার্লামেন্টারি বোর্ড করে, কোনো আমাদের মধ্যে এটা কোনো চর্চারই বিষয় না। আরেকটা প্রশ্ন, সেন্ট্রাল স্কিমস এর লাভ কেন পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না? দেখুন, তার কারণ হচ্ছে, যেসব এখানে মানুষ এসব বিভিন্ন জায়গায় যেখানে লাভ পাচ্ছে, ওখানে আমরা নিজে দেখেছি, আপনারা দেখিয়েছেন, মানে মিডিয়া দেখিয়েছে, টেপ দিয়ে নাম চেঞ্জ করা হচ্ছে, টেপ দিয়ে। এখানে তো কিছু হচ্ছে না। একটা ছোট উদাহরণ দিয়ে দিই, জনঔষধ, পুরো দেশের মানুষ তার লাভ দেখছে, পাচ্ছে। এইখানে জনঔষধ চলে গেছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যখন এলেন আমাদের দেশে, রাষ্ট্রপতি দিসানাইকে, উনি একটা মিটিং এ, যখন উনি বিজেপি অধ্যক্ষের সঙ্গে মিটিং করছিলেন, উনি তখন বললেন, আমি এই আপনাদের এই জনঔষধ নিয়ে অনেক শুনেছি। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বলছেন, এটা কি সম্ভব? একটা দুটো দোকান আপনি আমাদেরকে দেখাতে পারেন? কেন, আমিও চেষ্টা করব আমার দেশে মানুষের জন্য এটা অনেক ভালো হবে। উনি নিজে পুরো প্রোগ্রামটা চেঞ্জ করে গিয়ে দেখলেন, এটা আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়, আমাদের এখানে সব জিনিস তো কাটমানি, সব জিনিস তো লুট হয়, এখানে মানুষের তো কিছু হয় না। আচ্ছা, এবার যদি একটু পিছিয়ে নিয়ে যাই আপনাকে, আপনি যখন লেফট কালে ছিলেন, দুটো মুখ্যমন্ত্রীকে খুব কাছ থেকে দেখেছেন, বেশি ডাইনামিক কে ছিল? দেখুন, বামফ্রন্টে তো দুটোই মুখ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, তো আমার সৌভাগ্য, আমি দুজনকে খুব কাছে থেকে দেখেছি। দুজনই এখন এই পৃথিবীতে নেই। আমি যে কথা বলে দিই, ওটা তো আমাকে, আমার বিরুদ্ধে কিছু বলতে পারো না। এটা আমি আপনার এই প্রশ্নের উত্তর যদি না দিই, আমাকে ক্ষমা করবেন। কোনো ইনসিডেন্ট মনে পড়ছে, সেটা শেয়ার করতে চাইবেন? আমি নিজে পার্সোনালি অনেক কিছু শুনেছি, কিন্তু সবকিছু অন এয়ার করা যায় না। যা যদি কিছু মনে পড়ে আপনার। দেখুন, ওটা আমার যেদিন পেরিয়ে গেছে, আমার একটা, আমি যেটা নিজে খুব কি বলবো, আমার একটা দৃঢ় বিশ্বাস, আমরা হিন্দু, ঘুরে দেখি না। জীবনের একমাত্র সত্য হচ্ছে মৃত্যু। আমরা যখন হিন্দুরা শ্মশান থেকে বেরোয়, আমরা কেউ ঘুরে দেখি না। আমি একটা শ্মশান বলছি না, কিন্তু যে জায়গা থেকে আমি সরে এসেছি,
আমি আবার ওখানে গিয়ে আমি কি ওই বিচার করার? বলছি না বলে বলে দিলেন অনেক কিছু। আমি বললাম বাম থেকে সোজা রাম। লোকেরা এটাই বলে। আমার হিসেবে আমি যে পার্টিতে ছিলাম আর যে পার্টিতে আছি, এই পুরো আমাদের দেশে 2টি পার্টি, যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না, যেটা সোল প্রোপ্রাইটারশিপ না, এইখানে ভারতীয় জনতা পার্টিতে যে কেউ উঠে যেতে পারে। কিন্তু অন্য সব দলে রাজার পুত্র কিংবা পুত্রী তো রাজ করবে, এখানে তো রাজার তো কোনো গল্প নেই। একটা উদাহরণ দিই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন, তখন উনি পার্টি অধ্যক্ষ ছিলেন। কথা হচ্ছিল, উনি মিটিং এ জিজ্ঞেস করে ফেললেন, হিন্দিতে বলি, একদম। এখন উনি হিন্দিতে বললেন, आपको पता है मेरे बाद पार्टी का अध्यक्ष कौन होगा? সবাই চুপ, কে জানে। মাননীয় অমিত শাহ জি, आपको पता है कौन होगा? উনিও চুপ, উনিও জানেন না। কিন্তু তখন উনি একটা কথা বললেন, তৃণমূল পার্টি কা নেক্সট অধ্যক্ষ কোন হোগা? ভাইপো আর কে? ভাইপোর পেছনে এত কেন লাগেন? এই টার্মটা ইউজ করা ঠিক না। একেবারে না, ভাইপো, উনি মাননীয় ভাইপো। যদি উনি বলেন আমি ওনার ভাইপো না, তাহলে আমি সংশোধন করে ফেলবো। কিন্তু উনি তো, সবাই তো জানে উনি তো মাননীয় ভাইপো। মাননীয় তো ওনাকে নিয়ে এসেছেন, মাননীয় তো ওনাকে প্রজেক্ট করছেন। এত কমপ্লেন কিসের? উনি যদি একটা জিনিস বোঝাতে পারেন, এই যে গত ভোট উনি কত লক্ষ ভোটে জিতলেন, 7 লক্ষ না কত না? হুম। যদি 7 লক্ষ প্লাস। হ্যাঁ, 7 লক্ষ প্লাস। এই অঙ্ক যদি উনি সত্যি বুঝিয়ে দিতে পারেন, আমি অত বছর যে ইলেকশন কমিশনে কাজ করেছি আমি ছেড়ে দেবো। বাবু, এটা হয় না, সম্ভব না। 7 লক্ষ ভোটের একটা লোকসভা, আর ওখানে আপনাকে আপনার রাজ্যে, ওনারই রাজ্য তো, পশ্চিমবঙ্গ আর থাকবে না, কিন্তু ওনার মাননীয়ারই রাজ্য না, আপনি এইখানে স্বাস্থ্য ব্যবস্থায় খুশি না হয়ে ওখানে যখন ক্যাম্প করলেন, ওখানে আপনি শুধু ডায়মন্ড হারবার জন্য আপনাকে ক্যাম্প করতে হলো। উনি তো ওখানকার সাংসদ, কেন করবেন না? ঠিকই, তার মানে উনি পুরো রাজ্যের সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। তার মধ্যে কত ভোটারকে আপনি আমদানি করেছেন সাহেব, একটু বলবেন? তা অনেক কিছু বলা যায়, তথ্য নেই কিছু, শুধু বলছেন আপনি। তথ্য দিয়ে বলা যায়, কিন্তু এখন বলবো না। আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। চোখ রাখুন, দেখতে থাকুন ইলেকশনের আড্ডা আমার সাথে।